নমস্কার, আমি চলে এসেছি আমার আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমি তোমাদেরকে বেশ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলি হলো দিল্লি সুলতানের প্রতিষ্ঠা, দাসবংশ, খিলজিয়া তুগলক শাসনকাল, সুলতানি আমলে শাসনতান্ত্রিক কাঠামো, বিজয়নগর সাম্রাজ্য। এই ইউনিটগুলো আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি। অনেকগুলো প্রশ্ন জানাবো, উত্তর জানাবো তোমাদেরকে। তোমরা তাহলে দেরি না করে আমার সঙ্গে থাকো। চলো আমরা শুরু করি আমার আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম বোম্বের নিকটবর্তী থানে অধিকারের জন্য আরবি সামরিক অভিযান প্রেরিত হয়েছিল 636 খ্রিস্টাব্দে। এই অভিযানটি ব্যর্থ হয়। তারপর দেখো, আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধ অধিকার করেছিল। নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ বিন কাসিম এবং পরাজিত হয়েছিল সিন্ধের রাজা দাহির। 3 নম্বর, সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন সুলতান মাহমুদ। দ্বাদশ শতাব্দীতে তুর্কি আক্রমণ প্রতিরোধের জন্য গাড়োয়াল রাজারা যে অতিরিক্ত কর সংগ্রহ করত তা পরিচিত ছিল তুরস্ক দণ্ড নামে। খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা নোট করে নাও। তারপর দেখো, মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম শিহাবুদ্দিন বা মুইজুদ্দিন মোহাম্মদ। 6 নম্বর, মোহাম্মদ ঘুরি প্রথম ভারতীয় অঞ্চল মুলতান অধিকার করেছিলেন সেখানকার কারমাথীয় শাসককে পরাজিত করে, এবং সেটা 1175 খ্রিস্টাব্দে। 7 নম্বর, মোহাম্মদ ঘুরি গুজরাটের শাসক দ্বিতীয় ভীমের কাছে পরাজিত হয়েছিলেন 1178 খ্রিস্টাব্দে। মালিক খসরু বা খসরু শাহকে পরাজিত করে মোহাম্মদ ঘুরি কাবুল সহ পাঞ্জাব অঞ্চল জয় করেছিলেন 1186 খ্রিস্টাব্দে। 9 নম্বর, মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক 1193 খ্রিস্টাব্দে তোমার বংশীয় রাজাকে পরাজিত করে দিল্লি অধিকার করে। আচ্ছা, চন্দোয়ার যুদ্ধ যেটা হয়েছিল 1194 খ্রিস্টাব্দে, মোহাম্মদ ঘুরির সঙ্গে কন্নৌজের শাসক জয়চাঁদের মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। তোমরা প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো অবশ্যই নোট করে নাও। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ ও গিয়াসুদ্দিন বলবনকে মামেলুক সুলতান বলা হয়, তোমরা জানো। আরবি শব্দ মামেলুকের অর্থ হচ্ছে নিজ অধিকারভুক্ত। মনে রেখো, সাধারণ কৃতদাসদের থেকে সেনাবাহিনীর উচ্চপদে নিযুক্ত তুর্কিদের মামেলুক হিসাবে অভিহিত করা হতো। কুতুবুদ্দিন, ইলতুৎমিশ ও বলবনের উত্থান একইভাবে দাস থেকে ঘটায়, তাদেরকে মামেলুক সুলতান বলা হয়, তোমরা মনে রেখো। তারপর দেখো, কুতুবুদ্দিন দিল্লি থেকে লাহোরে রাজধানী স্থানান্তর করেছিলেন। 13 নম্বর কোশ্চেন, দিল্লি সুলতানি শাসনের প্রথম পর্বের প্রধান তুর্কি উপদলীয় গোষ্ঠীর নাম হলো ইলবারি। মনে রেখো, দিল্লি সুলতানি শাসনের প্রথম পর্বের প্রধান তুর্কি উপদলীয় গোষ্ঠীর নাম হলো ইলবারি। তারপরেরটা দেখো, মোহাম্মদ ঘুরির অন্যতম সেনাপতি ছিলেন নাসিরুদ্দিন কুবাচা। নাসিরুদ্দিন কুবাচা ছিলেন মোহাম্মদ ঘুরির অন্যতম সেনাপতি। 15 নম্বর, মুসলমান জগতের ধর্মগুরু খলিফা 1229 খ্রিস্টাব্দে ইলতুৎমিশকে সুলতান ই আজম উপাধি দেন। সুলতান ই আজম উপাধিটি কার? ইলতুৎমিশের। ধর্মগুরু খলিফা, মুসলিম জগতের ধর্মগুরু খলিফা, তিনি 1229 খ্রিস্টাব্দে এই উপাধি ইলতুৎমিশকে দিয়েছিলেন। আচ্ছা, 16 নম্বর, খারিজমের পলাতক উত্তরাধিকার জালালউদ্দিন মঙ্গবর্ণীর পশ্চাদ্ধাবন করে চেঙ্গিস খান ভারত সীমান্তে উপস্থিত হন ইলতুৎমিশের শাসনকালে। আজকে আমি তোমাদের যেগুলো বলছি প্রতিটা খুব গুরুত্বপূর্ণ, এবং আজকের ভিডিওটা অনেক কিছু তোমাদের জানাবো, এই জন্য ভিডিওটা একটু লম্বা হবে। তোমরা কিন্তু পুরোটা আমার ভিডিওটা দেখো এবং আমার সঙ্গে থেকো, তোমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জানতে পারবে। চলো, 17 নম্বর, খারিজম সাম্রাজ্যের পলাতক উত্তরাধিকার শাহ জালালউদ্দিন মঙ্গবর্ণী ইলতুৎমিশের সাহায্য প্রার্থনা করেছিল। 18 নম্বর, ভারতের তুর্কি শাসকদের মধ্যে ইলতুৎমিশ প্রথম রৌপ্য মুদ্রা প্রকাশ করেছিলেন। 19, রাজনৈতিক সুবিধালাভের জন্য এককালের শত্রু ভাতিন্ডার শাসক আলতুনিয়াকে বিবাহ করেছিলেন রাজিয়া। খুব ইম্পর্টেন্ট, রাজনৈতিক সুবিধালাভের জন্য এককালের শত্রু ভাতিন্ডার শাসক আলতুনিয়াকে বিবাহ করেছিলেন রাজিয়া। 20 নম্বর, ইলতুৎমিশের পুত্রের নাম রুকনুদ্দিন ফিরোজ। 21 নম্বর, বংশানুক্রমিক তুর্কি অভিজাতদের ক্ষমতা খর্ব করে রাজিয়া রাজতন্ত্রের ক্ষমতাকে চরম করে তুলতে চেয়েছিলেন। এটাই ছিল তার পতনের রাজনৈতিক কারণ। আচ্ছা, 22 নম্বর, গিয়াসুদ্দিন বলবন সুলতান নাসিরুদ্দিন মাহমুদের নায়েব ই মামলিকাত ছিলেন। গিয়াসুদ্দিন বলবন সুলতান নাসিরুদ্দিন মাহমুদের নায়েব ই মামলিকাত ছিলেন। গিয়াসুদ্দিন বলবন প্রথম সুনির্দিষ্ট সীমান্ত নীতি গ্রহণ করেন। কোন সুলতান প্রথম সুনির্দিষ্ট সীমান্ত নীতি গ্রহণ করেছিলেন? উত্তর হবে গিয়াসুদ্দিন বলবন। 24 নম্বর, গিয়াসুদ্দিন বলবন প্রথম সুলতান যিনি মঙ্গোলদের বিরুদ্ধে প্রতিরোধমূলক নীতি গ্রহণ করেন।
25 নম্বর, মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য বলবন নিম্নোক্তভাবে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে বিভক্ত করেন। কি কি? 1 নম্বর সুনাম ও সামান্না প্রদেশ, 2 নম্বর মুলতান, সিন্ধ ও লাহোর অঞ্চলে। এই দুই অঞ্চলের শাসক হিসাবে বলবন নিযুক্ত করেছিলেন পুত্র বুঘরা খাঁ এবং মুহম্মদ খানকে। ঠিক আছে। 26 নম্বর, বলবন বাংলার স্বঘোষিত সুলতান তুঘরিল খাঁ বা মুঘিসউদ্দিনের বিদ্রোহ দমন করেছিলেন। মনে রেখো, বলবন বাংলার স্বঘোষিত সুলতান ছিলেন তুঘরিল খাঁ বা মুঘিসউদ্দিন, তার বিদ্রোহ তিনি দমন করেছিলেন। 27 নম্বর, বলবন নিজেকে পারস্যের পৌরাণিক বীর আফরাসিয়ারের বংশধর হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। বলবন নিজেকে পারস্যের পৌরাণিক বীর আফরাসিয়ারের বংশধর হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সুলতান গিয়াসউদ্দিন বলবন নিজেকে নিয়াবত ই খুদাই বা খোদার নায়েব বলতেন। মনে রেখো, কোন সুলতান নিজেকে খোদার নায়েব বলতেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। 29 নম্বর, সুলতান গিয়াসউদ্দিন বলবন মুদ্রায় উৎকীর্ণ করেছিলেন যে সুলতান হলেন ঈশ্বরের ছায়া, মানে জিলুল্লাহ। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। সুলতান গিয়াসউদ্দিন বলবন মুদ্রায় উৎকীর্ণ করেছিলেন যে সুলতান হলেন ঈশ্বরের ছায়া। 30 নম্বর, মেওয়াটি দস্যুরা ছিল মেওয়াটির অধিবাসী, যেটা বর্তমানে আলোয়ার, সেই সব রাজপুত যারা দিল্লি নিকটবর্তী অঞ্চলে দস্যুতা চালাতো। বলবন এই মেওয়াটি দস্যুদেরকে দমন করেছিলেন। 31 নম্বর, ইলবাড়ি বংশের শেষ সুলতান হচ্ছেন কাইকোবাদ। মনে রেখো, 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি তাকে হত্যা করেন। 32 নম্বর, কুতুবউদ্দিনের কৃতদাসদের কুতবি এবং শামসুদ্দিন ইলতুৎমিশের কৃতদাসদের শামসি বলা হতো। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। 33 নম্বর, জালালউদ্দিন ফিরোজ খলজি 1290 খ্রিস্টাব্দে খলজি বংশের শাসনের প্রতিষ্ঠা করেছিলেন। 34 1290 খ্রিস্টাব্দে ইলবাড়ি তুর্কি শাসক কাইকোবাদের অপসারণের মাধ্যমে জালালউদ্দিন ফিরোজ খলজির কর্তৃত্ব স্থাপনকে বলা হয় খলজি বিপ্লব। জালালউদ্দিন ফিরোজ খলজির যে কর্তৃত্ব স্থাপন, সেটাকে বলা হচ্ছে খলজি বিপ্লব। 35 বিদ্রোহের অপরাধে জালালউদ্দিন খলজি হত্যা করেছিলেন দিল্লির সুফি সাধক সিদি মৌলাকে। খুব ইম্পর্টেন্ট, বিদ্রোহের অপরাধে জালালউদ্দিন খলজি হত্যা করেছিলেন দিল্লির সুফি সাধক সিদি মৌলাকে। 34 নম্বর, জালালউদ্দিন খলজি নিহত হয়েছিলেন তার ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন খলজি দ্বারা। খুব ইম্পর্টেন্ট, জালালউদ্দিন খলজি নিহত হয়েছিলেন তার ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন খলজি দ্বারা। 37 আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ছিল আলী গুরুশাস্প। মনে রেখো, আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ছিল আলী গুরুশাস্প। সুলতান হওয়ার আগে তিনি ছিলেন কারা এবং এলাহাবাদ প্রদেশের শাসক। 38 নম্বর, সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি প্রথম বিন্ধ্য পর্বত অতিক্রম করেন। সাম্রাজ্য বিস্তারের জন্য কোন সুলতান প্রথম বিন্ধ্য পর্বত অতিক্রম করেছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। 39 নম্বর, আলাউদ্দিন খলজি প্রথমে দেবগিরির যাদব রাজ্য আক্রমণ করেছিলেন, যার রাজা ছিলেন রামচন্দ্র দেব। মনে রেখো, আলাউদ্দিন খলজি দেবগিরির যাদব রাজ্য আক্রমণ করেছিলেন, যার রাজা ছিলেন রামচন্দ্র দেব। পরের কোশ্চেন, আলাউদ্দিন খলজি দেবগিরি রাজা রামচন্দ্রদেবকে রায় রায়ান উপাধিতে ভূষিত করেছিলেন। 41 নম্বর, আলাউদ্দিন খলজি দ্বার সমুদ্রের রাজা হৈসল বংশীয় তৃতীয় বীর বল্লালকে পরাজিত করেছিলেন 1311 খ্রিস্টাব্দে। তোমরা এটা নোট করে নাও। আচ্ছা, তেলেঙ্গানার রাজা কাকতীয় বংশীয় প্রতাপ রুদ্রদেবকে পরাজিত করেছিলেন আলাউদ্দিন, সেটা কবে? 1310 খ্রিস্টাব্দে। 43 গুজরাটের বাঘেলা বংশীয় শাসক কর্ণ বা রাইকরণ আলাউদ্দিন খলজির কাছে পরাজিত হয়েছিলেন 1298 খ্রিস্টাব্দে। গুজরাটের বাঘেলা বংশীয় শাসক কর্ণ বা রাইকরণ। আচ্ছা, 44 নম্বর, রণথম্বরের চৌহান বংশীয় শাসক হামিদ দেব আলাউদ্দিন খলজির কাছে পরাজিত হয়েছিলেন। এই অভিযানে আলাউদ্দিনের সঙ্গী হয়েছিলেন পারসিক কবি আমির খসরু। খুব ইম্পর্টেন্ট, এই রণথম্বরের চৌহান বংশীয় শাসক হামিদ দেব, তিনি আলাউদ্দিন খলজির কাছে পরাজিত হয়েছিলেন, আর এই অভিযানে আলাউদ্দিনের সঙ্গী হয়েছিলেন পারসিক কবি আমির খসরু। আচ্ছা, 45 নম্বর, চিতোরের শাসক রানা রতন সিংহ আলাউদ্দিন খলজির কাছে পরাজিত হন 1303 খ্রিস্টাব্দে। নাবালক পুত্র খিজির খাঁর নামে আলাউদ্দিন খলজি চিতোরের নামকরণ করেছিলেন খিজিরাবাদ। আচ্ছা, 47 সাম্রাজ্যের উপকার হিসাবে আলাউদ্দিন খলজি সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, কোন সুলতানের উপাধি ছিল সিকান্দার ই সানি? সেটি হবে আলাউদ্দিন খলজি। সিকান্দার ই সানি কথার অর্থ দ্বিতীয় আলেকজান্ডার। আচ্ছা, তিনি ইয়াসিন উল খলিফা উপাধিও গ্রহণ করেছিলেন আলাউদ্দিন খলজি। আচ্ছা, 48 সুফি সাধক নাসিরুদ্দিন চিরাগের রচনা থেকে আলাউদ্দিনের অর্থনৈতিক সংস্কার সম্পর্কে জানা যায়। 49 বাজারে মূল্যমান স্থির এবং ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করার জন্য আলাউদ্দিন সৃষ্টি করেছিলেন সাহানা-ই মান্ডি পদ। বিকৃত দ্রব্যের ওজন এবং দাম পরীক্ষা এবং আইন ভঙ্গকারীদের শাস্তি দেওয়ার জন্য দেওয়ান ই রিয়াসত সৃষ্টি করেছিলেন আলাউদ্দিন খলজি।
50 আলাউদ্দিন শাহানাই মান্ডি পদে নিযুক্ত করেছিলেন মালিক কাবুল খানকে, তার নাম ছিল ঘানি, মনে রেখো। আচ্ছা 51 সরাই আদাল, সেটা কি? সরাই আদাল হলো দিল্লির বদায়ুন ফটকের পাশে আলাউদ্দিনের নির্দেশে কাপড়, চিনি, ঘি, শুকনো ফল ও জ্বালানি তেলে নিয়ন্ত্রিত বাজার, যা ন্যায় ভবন নামেও পরিচিত ছিল। তোমরা এটা নোট করে নাও। আচ্ছা চলো তাহলে পরেরটা দেখি। রাজস্ব কর্মচারীদের প্রতি দৃষ্টি রাখার জন্য দেওয়ানি মুস্তাখরাজ দপ্তর গঠন করেছিলেন আলাউদ্দিন। আচ্ছা আলাউদ্দিন প্রথম স্থায়ী কেন্দ্রীয় বাহিনী গঠন করেন। কোশ্চেন আসতেই পারে কোন সুলতান প্রথম স্থায়ী কেন্দ্রীয় বাহিনী গঠন করেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। আচ্ছা আলাউদ্দিন খলজির সর্বাপেক্ষা বিশ্বস্ত কর্মচারী কে ছিলেন? গুজরাটের হিন্দু বংশজাত মালিক কাফুর। খুব ইম্পর্টেন্ট, আলাউদ্দিনের সর্বাপেক্ষা বিশ্বস্ত কর্মচারী ছিলেন মালিক কাফুর। আচ্ছা 55 আলাউদ্দিনের গুপ্ত সভা বা একান্ত পরিষদ মজলিস ই খাস নামে পরিচিত ছিল। আচ্ছা ভারতে জিজিয়া কর প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। আচ্ছা সুলতান মুবারক খলজি গ্রহণ করেছিলেন খলিফা উপাধি। 58 নম্বর শেষ খলজি শাসক কুতুবুদ্দিন মুবারক খলজি। আচ্ছা 59 খলজি বংশের পতনের পর দিল্লির শাসক হয়েছিলেন নাসিরউদ্দিন খসরু শাহ, তার প্রকৃত নাম হচ্ছে খসরু খান। 60 নম্বর দীপালপুরের শাসক, মনে রেখো দীপালপুরের শাসক গাজী মালিক কর্তৃক দিল্লির শাসক নাসিরউদ্দিন খসরু শাহকে হত্যা ও রাজকর্তৃত্ব অধিকারের মাধ্যমে তুঘলক শাসনের সূচনা হয়েছিল সেপ্টেম্বর 1320 খ্রিস্টাব্দে। এই গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম ছিল গাজী মালিক। গাজী মালিক কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। 62 গিয়াসউদ্দিন তুগলকের সময় দক্ষিণের বরঙ্গল বা তেলেঙ্গানা রাজ্য সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। গিয়াসউদ্দিন তুগলকের সময়ে বরঙ্গল বা তেলেঙ্গানা রাজ্য সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। গিয়াসউদ্দিন তুগলক তার বড় পুত্র জুনা খানকে উপাধি দিয়েছিলেন উলুগ খান। আচ্ছা 64 রাষ্ট্রীয় উদ্যোগে এবং অর্থ দ্বারা পতিত জমিকে কৃষি জমিতে রূপান্তর এবং কৃষির উন্নতির জন্য মোহাম্মদ বিন তুগলক দেওয়ান ই কোহি বিভাগ তৈরি করেন। দেওয়ান ই কোহি বিভাগ কোন সুলতান তৈরি করেন? মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা 65 নম্বর দেখো, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তারমা শিরিনের নেতৃত্বে মঙ্গলরা সিন্ধু আক্রমণ করেছিল। খুব ইম্পর্টেন্ট, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তারমা শিরিনের নেতৃত্বে মঙ্গলরা সিন্ধু আক্রমণ করেছিল। 66 মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে দক্ষিণ ভারতে বিজয়নগর নামে হিন্দু রাজ্য গড়ে ওঠে হরিহর এবং বুক্কো দ্বারা 1336 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্য গড়ে ওঠে কার সময়? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। আচ্ছা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইলিয়াস শাহী বংশের শাসনের সূত্রপাত হয়েছিল। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইলিয়াস শাহী বংশের শাসনের সূত্রপাত হয়। আচ্ছা মোহাম্মদ বিন তুগলক বাংলা প্রদেশকে 3টি প্রশাসনিক এককে বিভক্ত করেন। এই 3 এককের রাজধানী তিনি নির্বাচিত করেছিলেন, 1 লখনৌতি, 2 সোনারগাঁও এবং 7 গাঁও শহরকে। ফিরোজ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। একদম মনে রেখো, ফিরোজ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। শরীয়ত নির্দেশিত কর ছাড়া বাকি সমস্ত কর আদায় তিনি বন্ধ করে দিয়েছিলেন। মোট 24টি কর এই ফিরোজ তুগলক তিনি তুলে দিয়েছিলেন এবং মাত্র 4টি কর তিনি আদায় করতেন। আচ্ছা তারপরে দেখো, ফিরোজ তুগলক ব্রাহ্মণদের জিজিয়া করদানে বাধ্য করেছিলেন। আগে ব্রাহ্মণদের জিজিয়া কর দিতে হতো না, সেই করদানের ক্ষেত্রে ব্রাহ্মণরা অব্যাহতি পেত, কিন্তু ফিরোজ তুগলক ব্রাহ্মণদেরকেও জিজিয়া করদানে বাধ্য করেছিলেন। আচ্ছা তারপর দেখো, দুস্থ মুসলমান পরিবারের মেয়েদের বিবাহে এবং দুস্থ বিধবা এবং অনাথদের আর্থিক সাহায্যের জন্য ফিরোজ তুগলক গঠন করেছিলেন দেওয়ানি খয়রাত। মনে রেখো এটা, দেওয়ানি খয়রাত। আচ্ছা 72 নম্বর, ফিরোজ তুগলক দিল্লিতে যে দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন তা দারুল সাফা বা সিফাখানা বা বিমারিস্তান নামে পরিচিত ছিল। ফিরোজ তুগলক দাতব্য চিকিৎসালয় যেটা দিল্লিতে স্থাপন করেছিলেন সেটা ছিল দারুল সাফা। আচ্ছা ফিরোজ তুগলক পৃষ্ঠপোষকতা করেছিলেন জিয়াউদ্দিন বার্নি এবং শামস ই সিরাজ আফিফের। আচ্ছা 74 নম্বর, ফিরোজ তুগলক বাংলার একডালা এবং পান্ডুয়ার নামকরণ করেছিলেন আজাদপুর এবং ফিরোজাবাদ। খুব ইম্পর্টেন্ট, ফিরোজ তুগলক বাংলার একডালার নামকরণ করেছিলেন আজাদপুর এবং পান্ডুয়ার নামকরণ করেছিলেন ফিরোজাবাদ। 75 নম্বর দেখো, ফিরোজ তুগলকের অনিয়মিত বাহিনী তাকে বলা হতো ঘাইর ওয়াজহ। ঠিক আছে। আচ্ছা 76 নম্বর, তুগলক বংশের শেষ শাসক ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আচ্ছা এবার দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর বুক্কোর পিতা সঙ্গমের নাম অনুসারে এই রাজবংশ সঙ্গম বংশ নামে পরিচিত। আচ্ছা বিজয়নগর রাজ কৃষ্ণদেব রায়, খুব ইম্পর্টেন্ট এটা, তেলুগু ভাষায় লিখেছিলেন আমুক্ত মাল্যদা গ্রন্থ এবং সংস্কৃত ভাষায় জাম্বতী কল্যাণ, রসমঞ্জুরি, মদালসা চরিত্র প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেছিলেন কৃষ্ণদেব রায়। খুব ইম্পর্টেন্ট এটা, তোমরা অবশ্যই নোট করে নাও। কৃষ্ণদেব রায় যবন রাজ্য স্থাপনাচার্য উপাধি গ্রহণ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, যবন রাজ্য স্থাপনাচার্য কার উপাধি? কৃষ্ণদেব রায়ের। কেন? কারণ বাহমনি শাসক মামুদ শাহকে যুদ্ধে পরাজিত করেও কূটনৈতিক পদক্ষেপ হিসাবে বাহমনি রাজ্য অধিকার না করে তিনি মামুদ শাহকে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। এই কাজকে স্মরণীয় করার জন্য তিনি এই উপাধিটা নিয়েছিলেন।
80 নম্বর কোশ্চেন, কৃষ্ণদেব রায় রাজসভা অলঙ্কৃত করত 8 জন প্রখ্যাত পণ্ডিত, তাদেরকে বলা হতো অষ্টদিগ্গজ, পেড্ডান, নন্দী থিম্মানা এবং তেনালিরাম। এরা ছিলেন কৃষ্ণদেব রায় রাজসভা অলঙ্কৃত করতেন এই 8 জন বিখ্যাত পণ্ডিত, তাদেরকে বলা হতো অষ্টদিগ্গজ। অষ্টদিগ্গজ কার রাজসভায় ছিলেন, খুব কোশ্চেন আসতে পারে আর কি, তোমরা লিখবে কৃষ্ণদেব রায়। আচ্ছা, এবার দেখো, কবি সাহিত্যিকদের উদার পৃষ্ঠপোষকতার কারণে কৃষ্ণদেব রায় অন্ধে ভোজ হিসাবে অভিহিত হতেন। কাকে অন্ধে ভোজ বলা হতো? কৃষ্ণদেব রায়কে। কেন? কবি সাহিত্যিকদের উদার পৃষ্ঠপোষকতার কারণে। আচ্ছা, এবার দেখো, মনুচরিতমের লেখক অল্লশনী পেড্ডানকে অন্ধ্র কবিতা মিতামহ উপাধি দিয়েছিলেন কৃষ্ণদেব রায়। মনে রাখবে, মনুচরিতমের লেখক অল্লশনী পেড্ডানকে অন্ধ্র কবিতা মিতামহ উপাধি দিয়েছিলেন কৃষ্ণদেব রায়। 83 নম্বর কোশ্চেন, বিজয়নগর রাজাদের দ্বারা নির্মিত হয় বিঠ্ঠল স্বামী মন্দির ও হাজারা রাম মন্দির। এগুলো কারা নির্মাণ করেন? বিজয়নগর রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল বিঠ্ঠল স্বামী মন্দির এবং হাজারা রাম মন্দির। 84 নম্বর, দক্ষিণ ভারতের বেরার রাজ্য বিজয়নগরের বিরুদ্ধে তালিকোটার যুদ্ধে যোগ দেয়নি। খুব ইম্পর্টেন্ট, 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল, সেই তালিকোটার যুদ্ধে দক্ষিণ ভারতের বেরার রাজ্য বিজয়নগরের বিরুদ্ধে এই তালিকোটার যুদ্ধে যোগ দেয়নি। আচ্ছা, 85 নম্বর, বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় মা নাগলম্বর স্মৃতির উদ্দেশ্যে নাগলপুর নগর প্রতিষ্ঠা করেন। খুব ইম্পর্টেন্ট, বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় তার মা নাগলম্বর স্মৃতির উদ্দেশ্যে নাগলপুর শহর প্রতিষ্ঠা করেন। 86 নম্বর, ইতালির পর্যটক নিকোলয় কন্টি, তিনি বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন। পারস্য থেকে বিজয়নগরে এসেছিলেন আব্দুর রজ্জাক। মনে রেখো, পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পেজ, তার আরেক নাম ডোমিনিগোস পায়েজ বলা হতো তাকে, ফার্নাও নুনিজ এবং এডওয়ার্ড বারবোসা, এনারা সবাই পর্তুগিজ পর্যটক, এনারা বিজয়নগরে আসেন। আচ্ছা, এরপর 87 নম্বর কোশ্চেন, বিজয়নগর রাজ্যের সোনার মুদ্রা পরিচিত ছিল প্যাগোডা নামে। খুব ইম্পর্টেন্ট, বিজয়নগর রাজ্যের সোনার মুদ্রা পরিচিত ছিল প্যাগোডা নামে। আচ্ছা, 88 নম্বর কোশ্চেন, বিজয়নগরে কালানুক্রমিকভাবে শাসন করেছিল 4টি রাজবংশ। 4টি বংশ: সঙ্গম, শালুব, তুলুব এবং আরাবিডু। সঙ্গম বংশ 1336 থেকে 1485, শালুব 1486 থেকে 1503, তুলুব 1503 থেকে 70 এবং অরবিডু 1570 থেকে 1642। আজ আমি তোমাদেরকে 88টা প্রশ্ন উত্তর জানালাম, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এগুলো নোট করে নিও এবং ভালোভাবে পড়ো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিও দেখতে থেকো, সাথে থেকো।